এই যে, তাহলে ওই যে যেটা বললেন, ভেরি গুড। তাহলে কি হতে পারে? পিএমএ ভ্যারাইটি, যেটা প্রিডোমিনেন্টলি লোয়ার মোটর টাইপ হয়। ঠিক আছে, প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফি, নাম শুনেই বোঝা যায় যে নামে সাথে অ্যাট্রফি আছে, তার মানে সামথিং ইজ রিলেটেড টু লোয়ার মোটর নার্ভ। আচ্ছা, পিএলএস, প্রাইমারি ল্যাটেরাল স্ক্লেরোসিস, এই যে স্ক্লেরোসিস ওয়ার্ডটা আছে, তার মানে সাম সর্ট অফ স্প্যাস্টিসিটি বা আপার মোটর। হ্যাঁ, এটা প্রিডোমিনেন্টলি আপার মোটর টাইপ হয়। আর বালবার পলসিতে ইউজুয়ালি ক্রেনিয়াল নার্ভস ইনভলভ হয়। কোন এরিয়া? আপনার 9, 10, 11, 12, এই এরিয়াগুলা, বুঝতে পারছেন? এই ক্রেনিয়াল নার্ভ গুলা ইনভলভমেন্ট হয় বালবার পালসিতে। আর এএলএস যেটা, এখানে মিক্স প্যাটার্ন হয়, বোথ আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর। ক্লিয়ার? তাহলে এই যে আপনার এমএনডির ভ্যারাইটি গুলা কিন্তু এইগুলা, এর মধ্যে মোস্ট কমন হচ্ছে এএলএস, অ্যামাইট্রপিক ল্যাটেরাল স্ক্লেরোসিস। ঠিক আছে, তাহলে এই যে এখন আপনি এএলএস এর থিওরিটা একটু করে নিলেন। হ্যাঁ, ইউজুয়ালি এটা এল্ডারলি পেশেন্টদের হয়। হ্যাঁ, ইউজুয়ালি মেলস। এবং মাসল উইকনেস থাকবে, ফ্যাসিকুলেশন এন্ড ওয়েস্টিং, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ওয়েস্টিং আছে কিনা, হ্যাঁ, ওয়েস্টিংটা খুব ভালো করে খুঁজতে হবে। তারপরে আপনার বালবার ইনভলভমেন্ট আছে কিনা। তাহলে 9, 10, 11 and 12 ক্রেনিয়াল নার্ভস, এইগুলো আপনাকে এক্সামিনেশন করতে হবে। কোনো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, কারণ সিকোবালবারে অনেক সময় পেশেন্টের ইমোশনাল ল্যাবিয়ালিটি, বেডের পাশে গেছেন, একটা পেশেন্ট হাসতেছে, হ্যাঁ, মানে কোনো কারণ নাই, আপনাকে দেখে হাসতেছে, এবং দেখতেছেন যে একটু কেমন যেন ইমাসিয়েটেড, ওয়েস্টেড হয়ে আছে ফেসটা, বুঝতে পারছেন? এবং মানে কথা বলতে বলতে হেসে দিচ্ছে, ইমোশনাল ল্যাবিয়ালিটি। তো এটা সিউডো বালবার পালসিতে এরকম থাকে, ফ্রন্টাল লোব ইনভলভমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এমএনডির বিভিন্ন ভ্যারাইটি, এবং আপনাকে কিন্তু এগুলো খেয়াল করতে হবে। ওকে, তাহলে বাকি অপশন গুলো কেন না? জিবিএস বাদ, কারণ জিবিএস ইজ টোটালি ডিজিজ অফ পেরিফেরাল নার্ভস। এখানে কখনোই আপার মোটর কোনো সাইন থাকবে না জিবিএস এ। পেশেন্টের এই যে ব্রিক্স ছিল, আপার লিম্বে জার্ক, ব্রিক্স ছিল, সো জিবিএস বাদ। আচ্ছা, সার্ভাইকাল মাইলোপ্যাথি, এটা কেন না? আচ্ছা, এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিচ্ছি আমি। এই এমএনডির একটা খুব ইম্পর্ট্যান্ট ডিডি হচ্ছে আপনার সার্ভাইকাল মাইলোপ্যাথি। দেয়ার প্রেজেন্টেশন আর ভেরি ক্লোজ অ্যান্ড সিমিলার। ঠিক আছে, কারণ সার্ভাইকাল মাইলোপ্যাথি যদি C5 এর উপরে হয়, খেয়াল করেন, C5 এর উপরে যদি হয় তাহলে একরকম, আর যদি C5 থেকে আপনার C8, এইসব জায়গায় হয় সার্ভাইকাল মাইলোপ্যাথি, বুঝতে পারছেন? C5 থেকে C8 এরকম কোনো জায়গায় যদি আপনার লিয়েশন হয়, তাহলে প্রেজেন্টেশনটা কিন্তু অনেকটাই এই মোটর নিউরন ডিজিজের মতো হয়ে যাবে। কিভাবে? এরা তো ফর্ম করে আপনার ব্রাকিয়াল প্লেক্সাস, হ্যাঁ, যেটা সাপ্লাই দেয় আপার লিম্বে। তাহলে আপার লিম্বে এই লোয়ার মোটর গুলা কিন্তু যাচ্ছে। সো আপনি কিন্তু লোয়ার মোটর বা ফ্লাসিড উইকনেস পাবেন ইন দা আপার লিম্ব। আবার লোয়ার লিম্বের জন্য এই জায়গাটা কিন্তু আপার মোটর নিউরন। সো যেহেতু উপরে, তাই না, যেহেতু উপরের দিকে, তাহলে এইখানে যদি কোনো লিয়েশন হয়, সেটা টিবি, ট্রমা, টিউমার, যেটাই হোক, তাহলে লোয়ার লিম্বের জন্য এটা আপার মোটর, তাহলে লোয়ার লিম্বে কিন্তু আপনি আবার আপার মোটর সাইন পাবেন। তখনই দেখেন একটা মিক্সড ভ্যারাইটি হয়ে যাচ্ছে, যে আপার লিম্বে লোয়ার মোটর, লোয়ার লিম্বে আপার মোটর। তখনই এটা ইমেনডির সাথে একটা কনফিউশন ক্রিয়েট করবে। এইখানে আপনাকে যেটা খেয়াল করতে হবে, যে ওই যেটা বললাম, যে মাসল ফ্যাসিকুলেশন এন্ড ওয়েস্টিং আছে কিনা। কারণ সার্ভাইকাল মাইলোপ্যাথি ইউজুয়ালি দিস ইজ অ্যান অ্যাকিউট বা সাব অ্যাকিউট কন্ডিশন। টিবি, ট্রমা, টিউমার, এগুলো কি অ্যাকিউট কন্ডিশন বা সাব অ্যাকিউট। কিন্তু এমএনডি, দ্যাট ইজ ক্রনিক কন্ডিশন। এমন তো না যে আজকে পেশেন্ট ভালো, কালকে তার এমএনডি হয়ে গেল, এরকম তো হয় না।
বুঝতে পারছেন? সো এখানে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, এইজটা ইম্পর্টেন্ট, এবং প্রেজেন্টেশন। এই জন্য আবারও সেই ঘুরে ফিরে একই কথা, হোয়াট ইজ দ্য লিয়েশন, ওয়্যার ইজ দ্য লিয়েশন। ঠিক আছে? তাহলে এইভাবে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে। আর সার্ভাইকাল মাইলোপ্যাথি ইউজুয়ালি আপনার যেহেতু একটা মাইলো মানে স্পাইনাল কর্ড ইনভলভ, তো এখানে সেন্সরি অ্যাবনর্মালিটিও থাকাটা স্বাভাবিক। সবসময় যে থাকবে এমন না। সার্ভাইকাল মাইলোপ্যাথি ইনভলভিং মোটর ট্র্যাক্টস অনলি, এটাও তো হতে পারে। সো আমার কথা হচ্ছে যে সার্ভাইকাল মাইলোপ্যাথি হলে মোটর সেন্সরি দুইটাই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সো ইউ হ্যাভ টু কোরিলেট ক্লিনিক্যালি। ওকে। CMTD, Charcot Marie Tooth Disease, CMTD. This is a hereditary neuropathy, hereditary motor sensory neuropathy, usually young patientদের হয়, and exclusively lower motor neuron type of lesion. So এটাও হচ্ছে না, যেহেতু এখানে আপার মোটর ইনভলভমেন্ট আছে এবং এখানে সেন্সরি অ্যাবনর্মালিটি থাকবে। HSMN, Charcot Marie Tooth Disease. ওকে। লাম্বার টিটোর মাইস্টেনিক সিনড্রোম, এখানে মাসল উইকনেস থাকবে। ইউজুয়ালি এটা প্রক্সিমাল মায়োপ্যাথি, সরি ডিস্টাল মায়োপ্যাথি হয়, এবং জার্ক ডিমিনিশ থাকে। ঠিক আছে? কিন্তু আপার মোটর ফিচার এখানে হবে না। সো এটাও না। তাহলে বুঝতে পারছেন তো? সো অ্যান্সার ইজ ALS, ইজ এ প্যাটার্ন অফ MND, এবং এটা মোস্ট কমন ভ্যারিয়েটি। তারপরে আপনাকে থিওরি গুলো পড়তে হবে। হাউ উইল ইউ ডায়াগনোস, হাউ উইল ইউ ম্যানেজ। এটা তো ইউজুয়ালি কোনো ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি নাই, সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আর একটাই ড্রাগ আছে, ওই যে রিলিউজল। এটা জাস্ট আপনার মানে খুব একটা এফিকাসি নাই আর কি। জাস্ট এ ফিউ মান্থস এটা সার্ভাইভাল প্রলং করে, এই। ঠিক আছে। কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে? কনসেপ্টটা বুঝলে আপনি কিন্তু মানে কোশ্চেন গুলো সলভ করতে যেরকম ইন্টারেস্ট পাবেন, এবং আপনার বার্ন আউট হবেন না আর কি। বুঝতে পারছেন জিনিসটা? এরপর আরেকটা কোশ্চেন দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি লিয়েশন? 19-year-old ফিমেল, ভিজুয়াল ডিস্টারবেন্স। এখন bitemporal hemianopia, predominantly the lower quadrants being affected. মোস্ট লাইকলি লিয়েশনটা কি? তাহলে এটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে থেকে আপনার কোশ্চেনটা দিছে। ঠিক আছে? এখানে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, তাহলে আমাদের ভিজুয়াল পাথওয়েটা আমাদের একটু জানতে হবে। ভিজুয়াল পাথওয়ে থেকে প্রায়ই কোশ্চেন দেয়। এই যে লিয়েশন পাথওয়ে, কোন জায়গায় লিয়েশন অপটিক হবে? কায়াজমা না? হুম। তা এখন কথা হচ্ছে যে এই যে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া কখন হয়? যদি কোন জায়গাটা লিয়েশন হলে হয়? অপটিক কায়াজমা, যেটা হচ্ছে আপনার নেজাল ফাইবার গুলো যেখানে ডিকাসেট করে। তাহলে এই জায়গাটায় যদি কোনো লিয়েশন হয়, তাহলে আপনার দুই পাশের টেম্পোরাল লোব যাবে। ঠিক আছে? এটাকে আমরা বলি বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। কিন্তু এইখানে আবার একটু মানে এখানে একটু কমপ্লিকেশন তৈরি করছে, বা একটু আপনার প্যাচ লাগাই দিছে আর কি, সহজ কথা। বলছে যে লোয়ার কোয়াড্রেন্টস মানে মোর এফেক্টেড। তার মানে কি হয়েছে, এখানে এই যে লোয়ার কোয়াড্রেন্টটা বেশি গেছে। বুঝছেন? তাহলে লোয়ার কোয়াড্রেন্টস আবার কিন্তু আপার পার্টের ফাইবার গুলা ক্যারি করে। তাহলে যে অপটিক কায়াজমা, হ্যাঁ, এর উপরে কি আছে আর নিচে কি আছে? অপটিক কায়াজমাটা মানে কোন জায়গাটাই থাকে? পিটুইটারি ফসার উপরে। বুঝতে পারছেন? তাহলে অপটিক কায়াজমাকে যদি নিচ থেকে কম্প্রেস করা হয়, তাহলে নিচের দিকের ফাইবার গুলো যাবে। আর আমি যদি উপর থেকে কম্প্রেস করি, তাহলে উপরের দিকের ফাইবার গুলো যাবে। তাহলে এখানে মূলত কোন ফাইবার গুলো গেছে? যেহেতু বলতেছে লোয়ার কোয়াড্রেন্ট লিয়েশন,
তাহলে মোস্ট লাইকলি আপার ফাইবার গুলো গেছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ক্রেনিও ফ্যারেঞ্জিও নাকি পিটুইটারি, এই দুইটার মধ্যে একটা হবে। এটা ক্রেনিও ফ্যারেঞ্জিও। বুঝতে পারছেন? ওই যে যেটা আমি বলছি, খেয়াল করেন। এই যে আপার কোয়াড্রেন্ট যদি মোর ইনভলভ হয়, তার মানে এটা প্রেশারটা হচ্ছে নিচ থেকে, কারণ নিচের দিকের ফাইবার গুলা উপরের ভিশন গুলো ক্যারি করে। আচ্ছা, আবার দেখাই জিনিসটা, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। এই যে দেখেন, যদি আপনার লোয়ার কোয়াড্রেন্ট বেশি যায়, হ্যাঁ, লোয়ার কোয়াড্রেন্ট কে ক্যারি করে হচ্ছে, আপনি ধরেন যে এই যে এটা একটা টানেল, পদ্মা সেতুর কথা চিন্তা করেন। পদ্মা সেতুর উপর দিয়ে কি কি যায়? বাস, মানে সড়ক পথ। আর নিচ দিয়ে যায় হচ্ছে রেলপথ। ঠিক আছে? পরে যে কিন্তু আবার দুইজনে এক হয়ে যায়। তাহলে উপরে যাচ্ছে বাস, হ্যাঁ, উপরে যাচ্ছে বাস আর নিচ দিয়ে যাচ্ছে ট্রেন। এখন কথা হচ্ছে যে এই ফাইবার গুলো এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়, উপর দিয়ে একটা গ্রুপ যায়, নিচ দিয়ে একটা গ্রুপ। এখন ধরেন কি হলো, উপরের এই সড়ক পথে সমস্যা, তাহলে বাস যেতে পারবে না, ট্রেন তো যেতে পারবে। ঠিক আছে? আর যদি আপনার নিচে কোনো সমস্যা হয়, এই যে রেল লাইনে, তাহলে ট্রেন যাইতে পারবে না, কিন্তু বাস যেতে পারবে। এখন এই যে এই এই যে চোখের যে প্রেজেন্টেশন, ঠিক আছে, এখানে ওই একই ঘটনাই ঘটে। এই আপার পার্টের ফাইবার গুলা একটা পাথওয়ে দিয়ে যায়, আর লোয়ার পার্টের ফাইবার গুলো একটা পাথওয়ে, কিন্তু এরা হচ্ছে উল্টা হয় আর কি। যে আপার কোয়াড্রেন্টের ফাইবার গুলো নিয়ে যায় হচ্ছে লোয়ার পার্টের নার্ভ। ঠিক আছে? যেমন অপটিক নার্ভ এরকম এই যে দুই ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে উল্টা হয় আর কি। লোয়ার পার্টের নার্ভ আর লোয়ার পার্টেরটা নেই, আপার পার্টের নার্ভ। এই, তাহলে যে অপটিক কায়াজমা, এইখানে ওই যে এরকম, এই উপরে হচ্ছে আপার পার্ট আর নিচে হচ্ছে লোয়ার পার্ট। এখন অপটিক কায়াজমাকে আমি যদি নিচ থেকে, মানে অপটিক কায়াজমার নিচেই হচ্ছে পিটুইটারি ফসা, এখন পিটুইটারি কোনো টিউমার হইলো, পিটুইটারিতে কোনো টিউমার হয়ে যদি নিচের পার্টের নার্ভ গুলাকে এসে চাপ দেয়, তাহলে কোন জায়গার ভিশনটা এফেক্টেড হবে বেশি, আপার পার্টে না লোয়ার পার্টে? আপার পার্ট। বলেন। এই জায়গাটা অবশ্যই বুঝতে হবে, এই জায়গাটা না বোঝা পর্যন্ত আপনি নিউরোলজির, নিউরো অপথ্যালমোলজির একটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনার কনফিউশন থেকে যাবে। যদি পিটুইটারি ফসার একটা টিউমার যেটা কায়াজমার নিচে কমপ্রেস করতেছে, মানে কায়াজমার নিচের ফাইবার গুলা বেশি এফেক্টেড হচ্ছে, মানে ট্রেন, ধরেন ট্রেন বন্ধ আর কি, কিন্তু সে কি করতো, সে উপরের মানে কোয়াড্রেন্টের ভিশনটা নিয়ে আসতো, তাহলে যে আপার কোয়াড্রেন্টটা এফেক্টেড হবে বেশি। আমি এটাই বলতে চাচ্ছি যে আপার কোয়াড্রেন্টটা লস হবে। আর ধরেন প্লাজমাকে আমি উপর থেকে কম্প্রেস করতেছি, যেমন ক্রেনিও ফ্যারেঞ্জিওমা, এটা একটা টিউমার, এটা ইউজুয়ালি ইয়াং পেশেন্টদের হয়, বাচ্চাদের হয়। এটা কায়াজমাকে উপর থেকে কম্প্রেস করে, তার মানে আপার ফাইবার গুলা যাবে। আপার ফাইবার যাওয়া মানে হচ্ছে লোয়ার কোয়াড্রেন্ট যাওয়া, এই ভিশনের লোয়ার কোয়াড্রেন্টটা যাবে, মানে ভিজুয়াল ফিল্ডের লোয়ার, নিচের কোয়াড্রেন্টটা যাবে। ঠিক আছে? এখন এই পেশেন্টের কোনটা গেছে বেশি, আপার কোয়াড্রেন্ট না লোয়ার কোয়াড্রেন্ট? দেখেন কোনটা গেছে। লোয়ার কোয়াড্রেন্ট। লোয়ার কোয়াড্রেন্ট, হুইচ ইজ ক্যারিড বাই আপার আপার ফাইবার। কাইজমার উপরের পার্ট নাকি নিচের পার্ট? উপরের পার্ট।
উপরের পার্ট। উপরের পার্টে কিভাবে লিয়েশন হইতে পারে? কম্প্রেস করবে কে উপরের পার্টে? এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে which ক্রেনিওফ্যারিঞ্জিয়াল। one? ক্রেনিওফ্যারিঞ্জিয়াল। ঠিক আছে, অ্যান্সার। ঠিক আছে, কারণ এ এই কায়াজমাকে উপর থেকে কম্প্রেস করে। ওই টিউমারটাই এরকম, মানে এই টিউমারটা একটা রেমনেন্ট আর কি। রাতকিস পাউচ, নাম শুনছেন? জি স্যার। রাতকিস পাউচ, এটা একটা মানে রেমনেন্ট আর কি। এই রাতকিস পাউচ, এটা যখন ওই যে আপনার ওরাল ক্যাভিটি থেকে মাইগ্রেট করে উপরের দিকে আসে, সিএনএস এর আসে, তখন এদের কিছু রেমনেন্ট থেকে যায় কিছু কিছু পেশেন্টদের, এবং সেখান থেকে এক ধরনের টিউমার হয়, এটাকে আমরা বলি ক্রেনিও ফেরেঞ্জিওমা। এইটা হচ্ছে কায়াজমাকে উপর থেকে কম্প্রেস করতে পারে, তখন এই ধরনের প্রেজেন্টেশন হয়। সো দ্য অ্যান্সার ইজ ক্রেনিও ফেরেঞ্জিওমা। তাহলে ভিশন পাথওয়েটা এইভাবে কিন্তু আমরা এই জন্য ডিটেলস পড়াই, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। মেনি মেনি কোশ্চেন্স কিন্তু এখানে আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক এবং কোশ্চেন এখান থেকে দেয়। তা আমার কথা হচ্ছে যে এই যে আমরা কিছু কোশ্চেন সলভ করলাম, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য কোশ্চেন্স। ঠিক আছে, আপনি যখন মানে আইডিয়াটা বুঝে যাবেন, তখন আপনি নিজে নিজে কোশ্চেন সলভ করতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আপনার এই প্রসেসটাকে ফ্যাসিলিটেট করা, টু মেক ইট স্মুথ অ্যান্ড ইজি ফর ইউ। ঠিক আছে, তো আমরা এই ক্র্যাশ কোর্সটা শুরু করব ইনশাল্লাহ ফেব্রুয়ারি 10 বা 11 তারিখ থেকে। অলরেডি রুটিনও আমরা দিয়ে দিয়েছি গ্রুপে। আপনারা যারা ইন্টারেস্টেড, আমার মনে হয় উইদাউট এনি ডাউট, ইভেন যারা এফসিপিএস পার্ট 1 দিবেন জুনে, তারাও কিন্তু আমাদের এই ক্র্যাশ কোর্সটা করতে পারেন। কারণ এফসিপিএস এর এখন কোশ্চেন কিন্তু একেবারে এমআরসিপি প্যাটার্নই হয়ে গেছে। এখন যারা এই পাস মেডিসিন বা কোশ্চেন ব্যাংক গুলো সলভ করছেন না, এফসিপিএস পার্ট 1-এ কিন্তু তারা মানে পাস করা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এফসিপিএস পার্ট 1ও যারা দিবেন জুনে, এবং এমআরসিপি পার্ট 1 দিবেন মেতে, ইভেন ইউ ক্যান অলসো কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, আপনি দুইটাও টার্গেট করতে পারেন। সো আই থিঙ্ক আমাদের এই কোর্সটা করলে ইউ উইল বি বেনিফিটেড। আপনি একটা সলিড একটা খুব প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। বুঝতে পারছেন? সো যারা ইন্টারেস্টেড, অ্যাডমিট হয়ে যান। আমরা ইনশাল্লাহ একটা বিউটিফুল একটা জার্নি আমরা পাড়ি দিব উইথ অল অফ ইউ। আর কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি থাকলে বলতে পারেন রিগার্ডিং এনি টপিক অর এনি সাসপিশন, এনি ডাউট। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, বলেন, বলেন প্লিজ, আমি শুনতে পাচ্ছি। আনমিউট করে বলেন, হ্যাঁ এবার বলেন। স্যার এমএস আর হচ্ছে, হ্যালো হ্যাঁ বলেন, আপনার আনমিউট হয়ে যাচ্ছে, এই মিউট হয়ে যাচ্ছে আর কি, আনমিউট করে বলেন। স্যার, এমএস আর অ্যাডেম এর মধ্যে মানে সিনারিও গুলো কিভাবে আসতে পারে, ডিফারেন্সটা? আচ্ছা, ওকে, ভেরি গুড। সো দেয়ার ইজ টু থিংস, এডেম অ্যান্ড এমএস। আচ্ছা, এডেম হচ্ছে অ্যাকুইট ডিমাইলিনেটিং এনকেফালোমাইলাইটিস, ঠিক আছে। আর এমএসটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এখন কথা হচ্ছে যে দুইটাই হচ্ছে ডিমাইলিনেটিং ডিজিজ, কিন্তু বিষয়টা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। যেমন এমএস এর ক্ষেত্রে আমরা ম্যাকডোনাল্ডস ক্রাইটেরিয়া ইউজ করি, আমার অত জটিল করার দরকার নাই। এমএস হচ্ছে টু ডিফারেন্ট সাইট, টু ডিফারেন্ট টাইম। এমএস ডায়াগনোসিসের জন্য মিনিমাম 2 এপিসোড লাগবে ইন টু ডিফারেন্ট সাইট।
যেমন হতে পারে পেশেন্টের একটা ট্রানজিয়েন্ট ভিশন লস ছিল, অপটিক নিউরাইটিস, এখন আসছে সে স্পাস্টিক প্যারাপ্যারেসিস। তাহলে যে টু ডিফারেন্ট সাইট, টু ডিফারেন্ট টাইম, দ্যাট ইজ এনাফ টু ডায়াগনোস এমএস। কিন্তু এডেম হচ্ছে একটা অ্যাকিউট ডিমাইলিনেশন। পেশেন্ট একটা তো কয়েকদিনের জ্বর, ডিসওরিয়েন্টেশন, এবং দেখা যাচ্ছে যে সিএনএস কিছু ফিচার নিয়ে ভর্তি হয়েছে, এবং তখন আমরা এক্সামিনেশন বা এমআরআই এগুলো করে দেখলাম যে লাম্পি বাম্পি অ্যাপিয়ারেন্স ইন এমআরআই, মানে হোয়াইট ম্যাটার ট্র্যাক্ট গুলো লিয়েশন, এগুলো সব ডিমাইলিনেটিং ডিজিজ, মানে ইনভলভ করে হোয়াইট ম্যাটারকে, নো গ্রে ম্যাটার ইজ ইনভলভ। বুঝতে পারছেন? তাহলে এডিএম হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাকিউট ফর্ম অফ ডিমাইলিনেশন, মানে এমএসটাই যদি অ্যাকিউটলি আপনার প্রেজেন্ট করে, ঠিক আছে, একটা অ্যাকিউট ডিমাইলিনেশন ইন দ্য সিএনএস, আই মিন ইন দ্য ব্রেন। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমরা বলছি এডেম। আর এমএস ডায়াগনোসিস করতে গেলে অবশ্যই টু ডিফারেন্ট সাইট এবং টু ডিফারেন্ট টাইম, এইটা লাগবে। বাট দিস টু আর ডিমাইলিনেটিং ডিজিজ। যেমন এটার আর একটা ভ্যারাইটি আছে, ট্রান্সভার্স মাইলাইটিস, যেটা আবার শুধুমাত্র স্পাইনাল কর্ডকে ইনভলভ করবে এবং সিঙ্গেল এপিসোড ইজ এনাফ টু ডায়াগনোসিস। আবার একটা আছে নিউরোমাইলাইটিস অপটিকা, এনএমও। হ্যাঁ, এটাও আপনার এই স্পাইনাল কর্ড প্লাস অপটিক নিউরাইটিস, এই দুইটা জায়গায় ইনভলভ হয়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সব সিঙ্গেল এপিসোড, বাট এমএস ডায়াগনোসিস করতে হলে অবশ্যই দুইটা এপিসোড লাগবে। এই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এনিথিং এলস? নো স্যার। ওকে, সো ইউ অল আর ওয়েলকাম টু আওয়ার এমআরসিপি কোর্স। যারা এফসিপিএস বা এমআরসিপি পার্ট 1 দিবেন সামনে, ইউ অল আর ওয়েলকাম টু আওয়ার দিস পাস মেডিসিন and পাস টেস্ট, দিস ক্র্যাশ কোর্স। ঠিক আছে, আমরা এই ফেব্রুয়ারির 10 তারিখ থেকেই আমরা কোর্সটা শুরু করছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পাস মেডিসিন, পাস টেস্ট, এই কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন এবং যত আপনার যে থিওরি বা টপিক গুলো আছে এইগুলা সলভ করা। তাহলে পরীক্ষার আগে আপনি মোটামুটি 5-6 হাজার কোশ্চেনের একটা বাল্ক যদি আপনার সলভ হয়ে যায়, আমার মনে হয় না এর বাইরে আর কোনো টপিক থাকবে। ঠিক আছে, আপনার কোনো কোশ্চেনই আপনি আটকাবেন না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।